মা বাবা মারা গিয়েছেন অনেক আগেই। তারপর যে মানুষটার উপরে ভরসা করে আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছিল, সেই মানুষটাকেও নিয়তি কেড়ে নিয়েছে ওর কাছ থেকে। এই তো 1.5 মাস আগের ঘটনা। রোজকার মতো সেদিনও অফিস থেকে একসঙ্গে ফিরছিল ও এবং ওর প্রেমিকা অন্বেষা। পাঁচমাথার মোড়টা পার হওয়ার সময় আচমকাই কোথা থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারল মেয়েটাকে। অন্বেষা! ব্যাস, ওখানেই স্পট ডেড। নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। দেখতে দেখতে অগাস্ট মাস আমাদের প্রত্যেকের কাছে খুব স্পেশাল। এই গোটা মাস জুড়ে আপনারা শুনবেন দারুণ দারুণ গল্প। আজ তার প্রথম নিবেদন, দেবমাল্য কর্মকারের বৃত্তা। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা বরাবর আমাদের পাশে থেকেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, আর সেজন্যই 1.5 লক্ষ মানুষের পরিবার হয়ে উঠতে আর কিছুজন বাকি। আপনারা যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করেননি, তারা আর দেরি না করে সাবস্ক্রাইব করুন। যাই হোক, আর দেরি না করে শুরু করা যাক। অংশু নামের একটি ছেলের হাতে ঘটনাচক্রে চলে আসে প্রাচীন লোথাল সাম্রাজ্যের পিশাচ বৃত্তাকে জাগানোর মন্ত্রসিদ্ধ বই। আর তারপর আজকের কাহিনী, দেবমাল্য কর্মকারের বৃত্তা। গল্প পাঠে আলাপন। রোজকার মতো আজকেও ভোর 6টায় উঠে পড়েছিল সর্বজিৎ। গরমকাল হোক বা শীতকাল, এই ছেলেটার নিয়ম কখনো পরিবর্তন হয় না। প্রথমে সকালবেলায় উঠে একটু এক্সারসাইজ করে নেয়, তারপরে অল্প কিছু খেয়ে চলে যায় সোজা পড়াশোনার ঘরে। ওর পড়ার ঘরটা ওর কাছে স্বর্গের থেকে কম কিছু নয়, প্রায় ছোটখাটো একটা লাইব্রেরি বলা যেতে পারে। ইতিহাসে পিএইচডি করেছে সর্বজিৎ, কিন্তু এই মুহূর্তে তার ইতিহাসের জ্ঞান কলকাতার বড় বড় ইতিহাসবিদদের প্রায় সমতুল্য। এমনকি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে ওর দুখানা রিসার্চ নিয়ে এখন কথা চলছে। যাই হোক, এই মুহূর্তে ও টেবিলের ওপরে বই নিয়ে বসে পড়েছে, কিন্তু হঠাৎ করেই ওর মনে পড়ল অংশুকে একটা ফোন করতে হবে। কাল রাতের বেলায় কলকাতায় ফিরেছে সর্বজিৎ। আসলে 2 মাস মুম্বাইতে থাকায় বেশ কয়েকদিন দেখা হয়নি অংশুর সাথে। সর্বজিৎ খুব ভালো করে জানে অংশুর মনের অবস্থা খুব একটা ভালো নেই, তাই ছোটবেলার বন্ধুর পাশে দাঁড়ানো সর্বজিতের কর্তব্য। এই অংশু, বলছি শোন না, বাড়িতে আছিস ভাই? হ্যাঁ ভাই, আসবি নাকি? হ্যাঁ রে, যাচ্ছি, ওই জন্যই কল করেছিলাম। বেশ, আয়। এদিকে ঘরের এক কোণায় বিছানার ওপরে বসে ল্যাপটপে কাজ করছিল অংশু। ফোনের আলোটা জ্বলে উঠতেই তাকিয়ে দেখল একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে ওর কাছে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ স্যার, একটা পার্সেল আছে পেকার থেকে। ও, তা আপনি এখন কোথায় আছেন? হ্যাঁ, আমি আপনাদের বাড়ির কাছেই দাঁড়িয়ে আছি। ওকে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, ঠিক আছে। চটজলদি বাড়ি থেকে বেরিয়ে অর্ডারটা রিসিভ করে আবার ঘরে ফিরে আসলো সে। অংশুদের বাড়িটা দোতলা, কিন্তু ঘরগুলো বড্ড অগোছালো। আসলে কার জন্যই বা গুছিয়ে রাখবে? মা বাবা মারা গিয়েছেন অনেক আগেই। তারপর যে মানুষটার উপরে ভরসা করে আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছিল, সেই মানুষটাকেও নিয়তি কেড়ে নিয়েছে ওর কাছ থেকে। এই তো 1.5 মাস আগের ঘটনা। রোজকার মতো সেদিনও অফিস থেকে একসঙ্গে ফিরছিল ও এবং ওর প্রেমিকা অন্বেষা। পাঁচমাথার মোড়টা পার হওয়ার সময় আচমকাই কোথা থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারল মেয়েটাকে। অন্বেষা! ব্যাস, ওখানেই স্পট ডেড।
এরপর থেকেই কেমন যেন শান্ত হয়ে গেছে অংশু। চাকরি বাকরি ছেড়ে দিয়েছে, ঘর থেকে খুব একটা বেরোয় না, এমনকি বন্ধু বান্ধবদের সঙ্গেও খুব একটা দেখা করে না। সারা দিন শুধু বই নিয়ে পড়ে থাকে। অন্বেষা যে লেখকদের বইগুলো পড়তে ভালোবাসত, তাদের সবকটা বই অংশু কিনে কিনে পড়ে। তবে এখন নতুন বইয়ের বাক্সটা বিছানার উপরে রেখে ঘরটাকে পরিষ্কার করার দিকে নজর দিল অংশু। আসলে কিছুক্ষণ আগেই সর্বজিৎ ওকে ফোন করে বলেছিল বিকেলে ওদের বাড়িতে আসবে, আর সেই কারণেই ঘরটাকে একটু মানুষের বাসযোগ্য করার চেষ্টাতেই লেগে পড়ল অংশু। মোটামুটি 4-5টা গুছিয়ে একটা চাকু নিয়ে বিছানার উপরে গিয়ে বসল সে। তারপরে ধীরে ধীরে বইয়ের বাক্সটা খুলতে লাগলো। জানলার একখানা মাত্র খোলা পাল্লা দিয়ে সূর্যের আলো এসে সরাসরি পড়েছে সেই বইয়ের বাক্সটার ওপরে। প্যাকিং বাক্স থেকে বইটা বের করতেই এক প্রকার স্থির হয়ে গেল অংশু। এক মুহূর্তের জন্য তার মনে হলো বাক্স থেকে কোনো বই নয়, যেন একটা রহস্য বেরিয়ে এসেছে। এ কি, এটা কোন বই? এই বইটা তো আমি অর্ডার করিনি। কেমন যেন অদ্ভুত রকম দেখতে বইটা। চারপাশের বহু অংশ ছেঁড়া, মাঝখানে আঁকা রয়েছে একটা বিকৃত প্রাণীর ছবি এবং তাকে ঘিরে রয়েছে সূর্য, চন্দ্র এবং বিভিন্ন গ্রহ নক্ষত্র। সম্ভবত মাটি খুঁড়ে ওপরের দিকে উঠছে প্রাণীটি। তার মুখের দুপাশে দুটো লম্বা দাঁত স্পষ্ট বোঝা যাচ্ছে, এমনকি দাঁত দুটো আলাদা করে বইয়ের কভার থেকে বেরিয়ে এসেছে। আরে, এগুলোকে ধরে স্পষ্ট অনুভব করা যাচ্ছে। সাংঘাতিক ধারালো দুটো দাঁত, একটু অসাবধান হলেই নিশ্চিতভাবে হাত কেটে যাবে। কি অদ্ভুত বইটা! এটা দেখে তো মনে হচ্ছে কয়েক হাজার বছরের পুরনো একটা জরাজীর্ণ পুঁথি। ভালো করে দেখি তো। ওটাকে নিয়ে সূর্যের আলোতে ভালোভাবে দেখতেই অংশু বুঝতে পারল পুরনো হলে কি হবে। এতদিনেও পোকা ধরেনি এর মধ্যে, আর দেখে মনে হচ্ছে পোকারাও যেন এক কোনো অজানা আতঙ্কে এই বইটার আশেপাশে আসতে সাহস পায়নি। অংশুর হয়তো একবার মনে হয়েছিল যে বইটাকে রিফান্ড করিয়ে দেবে, কিন্তু হয়তো কোনো এক অজানা কৌতূহল তাকে বারবার সেই বইটার দিকে আকর্ষিত করছিল। এক প্রকার চাপা উত্তেজনা নিয়ে সে বইটাকে খুলল। প্রথম পাতাতেই বড় বড় ইংরাজি হরফে লেখা লোথাল এন্ট্রি। ব্যাস, বইয়ের মধ্যে ওটাই শেষ অক্ষর ছিল যেটা ও বুঝতে পেরেছিল, আর বাকি অক্ষরগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা প্রায় অসম্ভব। ই বাবা, কেমন যেন দুর্বেদ্য লিপিতে সমস্ত জিনিস লেখা রয়েছে এবং লেখার মাঝে মাঝে এগুলো কি রয়েছে? অদ্ভুত কিছু প্রাণীর ছবি, যেগুলোর সঙ্গে বাস্তব সমাজের কোনো সম্পর্ক আছে বলে তো মনে হচ্ছে না। তার সঙ্গে অদ্ভুত কিছু চিহ্নও আছে। ভয় না পেয়ে একটু পড়েই দেখা যাক। বইয়ের পাতাটা উল্টাতে উল্টাতে মোটামুটি সন্ধে হয়ে এসেছে। অংশু এবার বইটাকে বিছানার উপরে রেখে বাকি ঘরের লাইটগুলো জ্বালানোর জন্য বেরিয়ে গেল। কিছুক্ষণ বাদেই কলিং বেলের একটা আওয়াজ হলো। মনে হয় সর্বজিৎ এসে গিয়েছে। দোতলা থেকে নেমেই দরজাটা খুলে দিল অংশু। বহু দিন বাদে বন্ধুর সঙ্গে দেখা হয়েছে বলে কথা। দুই বন্ধু আজ বেজায় খুশি। সর্বজিৎ একটু গম্ভীর গলায় বলল, কিরে, কেমন আছিস এখন? এই আছি, চলে যাচ্ছে রে। মাথাটা একটু নামিয়ে মৃদু তাচ্ছিল্যের সঙ্গে বলল অংশু। তারপরে ধীরে ধীরে বন্ধুকে একতলার বসার ঘরের দিকে নিয়ে গেল সে। ভিতরে যেতে যেতে সর্বজিতের নাকে একটা মিষ্টি সুগন্ধ এসে লাগলো। খুব সম্ভবত ধূপকাঠির গন্ধ। বাহ, অংশু মনে হয় তাহলে ঠাকুর দেবতায় মন দিয়েছে। এইটা ভেবে মনে মনে খুশি হলো সর্বজিৎ। আর তাছাড়া ধূপকাঠির গন্ধ ভেতরটাকে যেন একদম শান্ত করে দেয়। যাই হোক, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে অংশু সর্বজিৎকে বলল, তুই আজকে ফোন না করলে আমিই তোকে ফোন করে বাড়িতে ডাকতাম।
হ্যাঁ রে, তোকে খুব ভালো করে চিনি। দেখলামই তো 1 মাসে কত ফোন করলি। চাপে ছিলাম ভাই। দাঁড়া, কফিটা গ্যাসে বসিয়ে এসেছি, তুই বস, আমি নিয়ে আসছি। ও, তোর হাতে সে লাজবাব কফি, বাহ। কতদিন খাইনি রে ভাই। কিন্তু শোন ভাই, আবার ওই বিস্কুট ফিস্কুট আনিস না কিন্তু, শুধু কফি আনবি। ওকে বস, চিন্তা নেই, তোর জন্য বেগুনি বানিয়ে রেখেছি। কথাটা বলার পরে হালকা হেসে ঘর থেকে বেরিয়ে গেল অংশু। সত্যিই তো, অংশুর থেকে আর কেই বা ভালো জানবে সর্বজিতের বেগুনি প্রেমের কথা। সেই স্কুল লাইফ থেকেই ওদের বিকেলের আড্ডা মানে বেগুনি, মুড়ি আর চা। যাই হোক, অংশু ঘর থেকে বেরিয়ে যেতেই বিছানার ওপরে গিয়ে বসল সর্বজিৎ। অংশুর ঘরটা মোটামুটি মাঝারি আকারের। ঘরে ঢুকতেই ডান দিকে একটা পড়ার টেবিল, যার মধ্যে এই মুহূর্তে অন করে রাখা আছে একটা ল্যাপটপ। তার পাশেই রয়েছে বইয়ের থাক, যার মধ্যে অসংখ্য লেখকের বই রয়েছে, এবং তার ঠিক পাশেই দুটো জানালা, যেগুলো এই মুহূর্তে ঠান্ডার জন্য বন্ধ। ঘরের বাঁ পাশে দেওয়ালে লাগানো রয়েছে অংশু এবং অন্বেষার একটি সুন্দর ছবি। খাটটা ঘরের একদম মাঝ বরাবর রয়েছে, কিন্তু খাটের উপরে ওটা কি? এতক্ষণ বাদে চোখ পড়ল সর্বজিতের। বইটা হাতে নিয়ে দেখতেই চোখটা জলজল করে উঠল ওর। ইতিহাসবিদের তীক্ষ্ণ চোখ মুহূর্তের মধ্যেই বুঝে গিয়েছে এই মুহূর্তে তার হাতে যেটা রয়েছে সেটা অমূল্য। আরে বাস, হেভি জিনিস তো, কিন্তু অংশু এটা পেল কেমন করে? এই ধরনের বই তো মিউজিয়ামে থাকার কথা, কিংবা এগুলোর সন্ধান পাওয়া ভীষণ দুষ্কর। না, দেখে যে মনে হচ্ছে কম করে হলেও 1000 বছরের পুরনো পুঁথি এটা। টুমটুম টেনাও আগিয়া মে। অংশু এতক্ষণে কফি আর বেগুনি নিয়ে ঘরে ঢুকে গিয়েছে। সর্বজিতের হাতে বইটা দেখে সে বলে উঠল, দেখে ফেলেছিস? হ্যাঁ, আরে সামনেই রেখেছিস, আর দেখতে পাবো না? আরে আর বলিস না ভাই, অনলাইনে একটা বই অর্ডার করেছিলাম, দেখি তার বদলে এটা দিয়ে গেছে। কি ভাষায় লেখা কিছুই বুঝতে পারছি না। ভাই, আমি যদি খুব ভুল না হই তাহলে এই বইয়ের সঙ্গে ছেলে খেলা করা কিন্তু উচিত নয়, কারণ ইংরেজিতে এর আরো একটা নাম খুব জনপ্রিয়, দ্য বুক অফ ডেড। সে কি, বুক অফ দ্য ডেড? তার মানে তুই জানিস এর মধ্যে কি লেখা রয়েছে? ধরে নে 90% জানি না, কিন্তু যেটুকু জানি তাহলে এই বইয়ের মাধ্যমে মরে যাওয়া মানুষদের ফিরিয়ে আনা যায়। শুধু যেটা মনে রাখার বিষয় সেটা হলো এই কাজ কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়, কারণ প্রথমত এর মধ্যে অনেক প্রাচীন রীতির উল্লেখ রয়েছে, দ্বিতীয়ত যদি এই সমস্ত কাজে একটু ভুল হয় তাহলে তার পরিণাম খুবই ভয়ানক হতে পারে। কিন্তু আমরা তো এই বইয়ের ভাষাই পড়তে পারবো না, তাহলে আশা করি ভয়ের কিছু নেই। না, এমনিতে ভয়ের কোনো ব্যাপার নেই বুঝলি, কারণ এই সমস্ত বই দীর্ঘদিন ব্যবহার না হতে হতে মৃত হয়ে যায়, অন্তত তেমনটাই জানি। তাই এই ধরনের বইকে জাগিয়ে তোলার নির্দিষ্ট পদ্ধতি থাকে, ওই সম্ভবত কোনো যাগযজ্ঞ, তন্ত্র মন্ত্র এই জাতীয় আর কি। যাকে শোন, বইটা যেখানে ছিল সেখানেই রাখ। শোন ভাই, তুই এক কাজ কর, বইটা যত তাড়াতাড়ি পারিস ফেরত দিয়ে দে, কারণ এই সমস্ত বইয়ের পিছনে অনেক কাল্ট কাজ করে। ইতিহাসে এরকম ঘটনা বহুবার ঘটেছে যে এই ধরনের বইয়ের পাল্লায় পড়ে অনেকেরই প্রাণ গিয়েছে। আর কারণ একটাই, প্রকৃত ইতিহাস না জেনে ঐতিহাসিক জিনিসকে ঘাঁটা সবচাইতে বেশি ভয়ানক। যাকে যেটা বললাম সেটা কর। তুই ঠিকই বলেছিস। আচ্ছা, রিফান্ড করে দেবো। ইয়েস, দ্যাটস লাইক আ গুড বয়। যাকে চল, বেগুনি আর কফির দিকে ফোকাস করা যাক। এরপরে ওদের মধ্যে এই বইটা নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি। বাকি 1 ঘন্টা জীবনের নানান স্মৃতিচারণ করে রাত 8টা নাগাদ সর্বজিৎ বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ালো।
ওকে গেট অবধি পৌঁছে দিয়ে আসলো অংশু। শুধু সমস্যা হলো একটা জায়গাতে। আর যা কিছু মিথ্যে কথা হোক না কেন, সর্বজিৎ যে ইতিহাসটা বেশ ভালোবাসে এটা একদম খাঁটি সত্য। তাই এরকম একটা বই চোখের সামনে দেখার পরে ব্যাপারটা কিছুতেই মাথা থেকে বার করতে পারছিল না সে। বাড়ি ফিরতে ফিরতে শুধু একটাই জিনিস তার মাথার মধ্যে আসছিল, যে সে কখন বাড়ি পৌঁছবে এবং সেই বইটার ইতিহাস নিয়ে একটু রিসার্চ করতে বসবে। রাত তখন মোটামুটি 1:30 বাজে। বিছানার উপর এক প্রকার স্থির হয়ে বসে আছে অংশু। কপালে একটা বিশাল চিন্তার ভাঁজ। হয়তো কি করবে সেটাও বুঝতে পারছে না। ওর ঘরটা প্রায় অন্ধকার বললেই চলে। শুধুমাত্র দেওয়ালের মাথার দিকে একটা নীল রঙের 0 পাওয়ারের বাল্ব চলছে। সেই আবছা নীলচে আলো ঘরের পরিবেশটাকে যেন আরো বেশি অপার্থিব করে তুলেছে। ঘরের সমস্ত জানালা বন্ধ, তাই হাওয়া ঢোকার কোনো পথ নেই। কিন্তু তবুও অংশুর ঘরের দরজাটা কোনো একটা অজানা কারণে অনবরত দুলে চলেছে। কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। শুধুমাত্র বিছানার একপাশে পড়ে থাকা সেই বইটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে সে। আসলে সে অনেকবার ঘুমানোর চেষ্টা করেছে, কিন্তু বারবার অদ্ভুত একটা ভয়ানক স্বপ্ন দেখে তার ঘুমটা ভেঙে যাচ্ছে প্রতিবার। আর প্রতিটা স্বপ্নে এসে একটা জিনিসকেই বারবার দেখতে পাচ্ছিল, সেটা হলো এই বইটা। তাহলে কি বইটা তাকে কিছু বলতে চাইছে? সর্বজিৎ তো বলেছিল এই ধরনের বইকে জাগিয়ে তোলার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এইসব ভাবতে ভাবতেই আবছা অন্ধকারে বইটাকে তুলে নিয়ে সেই বিকৃত মুখটার মধ্যে হাত বোলাতে লাগলো অংশু। আহ! আর নিমেষের মধ্যেই অসাবধানতার বশে সেই ধারালো আঙুলের মধ্যে খোঁচা লেগে ওর বুড়ো আঙুল বেয়ে রক্ত বেরোতে শুরু করলো। বইটাকে এক হাতে রেখে মুখের মধ্যে বুড়ো আঙুলটা ভরে দিল অংশু। কেটে গেল কিভাবে? আহ! কি যে হচ্ছে কে জানে। আজ মনে হয় আর ঘুম আসবে না। বাপরে, কি জ্বালা করছে। এদিকে তখন রাত 2টো বেজে গিয়েছে। চারিদিকে থাকে থাকে সাজানো একটা বইয়ের ঘরে তখন অনবরত লাইট জ্বলছে। বিশাল একটা কাঠের টেবিলের ওপরে প্রায় 20খানা বই একসঙ্গে খুলে কি যেন একটা খুঁজে চলেছে সর্বজিৎ। ঘুমের রেশমাত্র তার চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তার একটাই লক্ষ্য, বইটার ইতিহাস তাকে জানতে হবে। এমনিতে এই ছোট লাইব্রেরিতে পৃথিবীর সমস্ত দেশের ইতিহাস কম বেশি পাওয়া যাবে, কিন্তু যে কারণে গ্রন্থাগারটা আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে সেটা হলো পৃথিবীর নানান প্রাচীন রহস্যময় শক্তি সম্বন্ধে লেখা বিভিন্ন বইয়ের তথ্য তার এই লাইব্রেরিতে অল্প কিছু হলেও রয়েছে। এখন সে তার সামনে নিয়ে বসেছে প্রাচীন ভারতের নানান অস্বাভাবিক শক্তি নিয়ে লেখা ডক্টর অর্ধেশ্বর নন্দীর লেখা একটি বই, এবং তার সঙ্গে মেলানোর চেষ্টা করছে সিন্ধু এবং হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য। প্রায় কয়েক ঘন্টা ধরে বইটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে চোখ দুটো কেমন যেন বড় বড় হয়ে গেল সর্বজিতের। ইউরেকা! এই তো পেয়েছি, লোথাল সভ্যতা। হ্যাঁ, এই সভ্যতা মহেঞ্জোদারোর প্রায় সমসাময়িক। লোথাল অর্থাৎ মৃতদের স্তূপ। আর অংশুর কাছে যে বইটা রয়েছে তার নাম লোথাল এন্ট্রি, তার মানে মৃতদের স্তূপের মধ্যে প্রবেশ। এই জন্যই বইয়ের নামটা এত চেনা চেনা লাগছিল আমার। বুঝতে পারলাম না বাবা, ব্যাপারটা মনে মনে ভাবতেই গাটা হালকা শিরশিরি উঠল। এ সম্বন্ধে আমি আগেও পড়েছি যদিও, ভারতবর্ষেরই কোনো এক প্রাচীন তন্ত্র নির্ভর বইতে, কিন্তু এই মুহূর্তে ভারত সরকার সেটাকে ব্যান করে দিয়েছে। কিন্তু কি যেন নাম ছিল বইটার, কিছুতেই মাথায় আসছে না। বইটা ব্যান করবে নাই বা কেন? সর্বজিৎ যে ধরনের বইয়ের কথা বলছে
সেই সব বইতে লেখা থাকে বিভিন্ন অতিপ্রাকৃতিক জীবের সম্বন্ধে, যাদের কথা হয়তো মানুষ বাস্তবে ভাবতেও পারে না। লেখা থাকে নানান ভয়ঙ্কর ক্রিয়াকলাপ, রীতিনীতি, ব্ল্যাক ম্যাজিক, স্বর্গ, নরক, পিশাচ, আদিশক্তি এবং শয়তানের সঙ্গে যোগাযোগ স্থাপনের উপায়। এছাড়াও আরও অনেক রহস্যময় জিনিস যেগুলো এই মুহূর্তে কালের গহ্বরে হারিয়ে গিয়েছে। বহু প্রাচীন কাল থেকেই ভারতবর্ষের নানান গুপ্তক্রিয়া হয়ে আসছে, যার মাধ্যমে মৃত মানুষকে জীবিত করা যায় অথবা আত্মা প্রেতাত্মাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। কিন্তু এই কাজ বড় ভয়ানক। ঈশ্বরের আশীর্বাদ থাকলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু যদি শয়তানের সাহায্যে এই ধরনের কাজ করা হয় তবে এর পরিণাম যে কি ভয়ানক হতে পারে সেটা কারোর ধারণায় নেই। হ্যাঁ, এইবার আস্তে আস্তে সব মনে পড়ছে। সেই আদি ভৌতিক নরকের জীবের কথা, কি যেন বৃত্তা। হ্যাঁ, বৃত্তা রাক্ষসী, বইটার নাম বৃত্তা, কারেক্ট। ভারতবর্ষের এক অতি প্রাচীন শক্তি, যার মধ্যে লুকিয়ে রয়েছে মৃত্যুর সমস্ত রহস্য। অতীতে একটা সময় ছিল যখন দেবতাদের বানানো জন্ম এবং মৃত্যুর কালচক্রে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। একদল কাপালিক গোছের মানুষ সে ছিল, তারা মৃত্যুকে নিজেদের আয়ত্তে এনে জীবনের আয়ু বৃদ্ধি করতে। আর ঠিক সেই কারণেই প্রথমবার ডাকা হয়েছিল বৃত্তা রাক্ষসীকে, যার মধ্যে ক্ষমতা ছিল মৃত্যুকে নিয়ন্ত্রণ করার। বৃত্তা মানুষকে মৃত্যু সম্বন্ধে প্রচুর জ্ঞান দিয়েছিল, যেমন মৃত মানুষকে বাঁচিয়ে তোলা অথবা মৃত্যুশয্যায় শুয়ে থাকা ব্যক্তির আয়ু বৃদ্ধি করা, কিংবা নানান ভয়ানক জগতের প্রাণীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা। এছাড়াও অনেক অনেক গুপ্তবিদ্যা। কিন্তু প্রকৃতির নিয়মের সঙ্গে ছেলে খেলা করলে যে প্রকৃতির সামঞ্জস্য বিগড়ে যায়, তাই কিছু একটা খারাপ তো হওয়ারই ছিল। দেবতা এবং শয়তানদের মধ্যে একটাই প্রধান পার্থক্য, আর সেটা হলো দেবতারা কোনো স্বার্থ ছাড়াই মানুষের উপকার করে, কিন্তু শয়তানদের উপকার করার পেছনে তাদের নিজেদের স্বার্থ থাকে। বৃত্তাও এর থেকে আলাদা কিছু ছিল না। তার ছিল প্রবল রক্তের খিদে, প্রচুর রক্ত। মানুষের রক্তের গুণেই তো সে অমরত্ব লাভ করে বেঁচে থাকে যুগ যুগ ধরে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে চোখটা বন্ধ করে মাথাটা একটু ঠান্ডা করল সর্বজিৎ। তারপরে চেয়ার থেকে উঠে ছুটে গেল বইয়ের তাকের দিকে। কি যেন একটা খুব মনোযোগ দিয়ে খোঁজার চেষ্টা করছে সে। বাইরের আকাশে তখন ভোরের আলো ফুটে গিয়েছে। খুব সম্ভবত ভোর 5টা বাজে। কুয়াশার মধ্যে দিয়ে ভেসে আসা দূরে ছুটে যাওয়া রেলগাড়ির শব্দ। হালকা মনোযোগ দিলে বেশ কিছু পাখির আওয়াজও স্পষ্ট শোনা যায়। কিন্তু এই মুহূর্তে বাইরের কোনো শব্দই সর্বজিতের কান অবধি এসে পৌঁছচ্ছে না, কারণ তার কাছে এখন দিন রাত্রি সবই সমান। প্রয়োজনীয় বইটা নিয়ে আবারও সে পড়ার টেবিলের উপরে এসে বসল, আর নিমেষের মধ্যে ডুবে গেল সেই ইতিহাসের পাতায়। কাল সারা রাত আর ঘুমানোর চেষ্টা করেনি অংশু। এক প্রকার জেগেই কাটিয়েছে রাতটা। তারপর বেলা 11টা বাজতে সোজা ছুটে গিয়েছে নবীনদার কচুরির দোকানে। অংশুর বাড়ির সামনে অনেক কচুরির দোকান রয়েছে, তবুও 15 মিনিট হেঁটে এসে নবীনদার দোকানেই যাবে। আসলে ছোটবেলা থেকে সে আর সর্বজিৎ যখনই কচুরি খেতে আসতো এই নবীনদার দোকানেই আসতো, তাই এক প্রকার অভ্যাস হয়ে গিয়েছে। দোকানের সামনে দাঁড়িয়ে কচুরির অর্ডার দিল অংশু। ততক্ষণে সর্বজিৎ দোকানে এসে গিয়েছে। অংশুকে দেখার পরেই সে সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, কিরে, এরকম অসুস্থ লাগছে কেন তোকে? তো চোখ মুখের কি অবস্থা হয়েছে? কি হয়েছে ভাই? আরে কিছু না, আসলে কাল সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি, তাই আর কি একটু ড্রাউজি লাগছে। নবীনদা, 2 জায়গায় 4টে করে দাও তো। হ্যাঁ, এই নাও অংশুবাবু। সরজিৎ বাবু, তুমিও নাও।
হ্যাঁ নবীন দা, দাও তো। আলুর দমের সাথে গরম কচুরি খেতে খেতে সর্বজিৎ অংশুকে জরিপ করতে লাগলো। একদিন না ঘুম হওয়াতেই অংশুর এই অবস্থা। না, তারপর সকাল সকাল ব্যাটের গা দিয়ে হু হু করে সেন্টের গন্ধ ছাড়ছে। ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? সকাল সকাল এত সেন্ট কে মাখে ভাই? যাকে যা ইচ্ছা হয় করুক, আমার আর কি। এইসব ভাবতে ভাবতেই সর্বজিতের নজর পড়ল অংশুর হাতের দিকে। ডান হাত দিয়ে গরম লুচিটা ছিঁড়তে গিয়ে বুড়ো আঙুলটা একটু একটু দূরে দূরে রাখছে সে। এই ভাই, তোর আঙুলটা কি কেটে গিয়েছে? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। কি রে শালা, আবার আঙুলটার 12টা বাজালি কেমন করে? ও আরে ও কিছু না, কাল রাতে খোঁচা লেগে গেছিল। ও ঠিক হয়ে যাবে। ও আচ্ছা। আর হ্যাঁ, বলছি যে ওই বইটা, ওটা কালকে রিফান্ড করেছিস? করেছি, কিন্তু রিফান্ডের রিকোয়েস্ট এখন ওরা অ্যাকসেপ্ট করেনি। জানি না আদেও রিফান্ড হবে কিনা। কথাটা শোনার পরেই কি যেন একটা ভাবতে ভাবতে এক টুকরো কচুরি সে মুখে পুরল। তারপরে অংশুকে বলল, শোন না, বলছি কচুরিটা খেয়ে তোর বাড়ি যাবো একটু। ওই আসলে বইটা আরেকবার দেখতে ইচ্ছা করছে, বুঝলি? শেষ টুকরোটা কামড় দিতে দিতে অংশু মুখটা নামিয়ে বলল, হ্যাঁ ঠিক আছে, চ। তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া শেষ করে দোকানের পাশের টুলের উপর রাখা জগের জলে হাত মুখটা ধুয়ে নিয়ে সোজা হাঁটা দিল অংশুর বাড়ির দিকে। কিছুক্ষণ বাদেই বাড়ির দরজার সামনে আসতেই গেটের তালা খুলল অংশু। তারপরে দুজনে মিলে গেল সোজা দরজার দিকে। দরজা খুলতেই আবারও সেই ধূপকাঠির গন্ধটা নাকে এসে লাগলো সর্বজিতের। এ কি, এই সকালবেলাতেও ধূপকাঠির গন্ধ? ছেলেটা কি আজকাল সারাদিন পুজো করছে নাকি? এইসব ভাবতে ভাবতে সর্বজিৎ যখন ঘরের ভিতরে ঢুকল, তখন ওর নাকে আরও একটা গন্ধ এসে লাগলো। কিন্তু গন্ধটা যে কিসের সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যেন ধূপকাঠির গন্ধটাকে অজানা একটা আতঙ্কের গন্ধ চাপা দেওয়ার চেষ্টা করছে। এ কি রে ভাই, দিনের বেলায় ঘরের সমস্ত জানলা কে বন্ধ রাখে? হ্যাঁ, ঘরটা সম্পূর্ণ গুমট বেঁধে রয়েছে। কি পচা গন্ধ। মনে হচ্ছে যেন ঘরে নয়, একটা বদ্ধ কারখানায় ঢুকে পড়েছে। আরে তাড়াতাড়ি জানলাগুলো খোল। আচ্ছা খুলে দিচ্ছি, নে খুলে দিলাম। এবার শান্তি, তুই নিচের ঘরে চল, বস গিয়ে। আমি একটু দোতলার থেকে আসছি। হ্যাঁ। এই বলে অংশু দোতলায় চলে গেল আর বিছানার উপরে গিয়ে বসল সর্বজিৎ। দেখল ওর পাশেই বইটা রাখা রয়েছে, কিন্তু ঘরের পরিবেশটা কেমন যেন অদ্ভুত লাগছে তার। মনে হচ্ছে এই ঘরের বাতাস প্রচন্ড ভারী হয়ে গেছে, আর পরিবেশ স্বাভাবিকের তুলনায় অনেকটাই শীতল। আর ঘরের আলোর উৎস বলতে ভেন্টিলেটর দিয়ে আসা অল্প একটু সূর্যের কোণা। ঘরের দেওয়ালের প্রতিটা কোণা অন্ধকার। মনে হচ্ছে সেই অন্ধকারের মধ্যে দিয়ে একদল অশরীরী উঁকি মেরে দেখছে সর্বজিৎকে। খুব অস্বস্তি লাগছে ওর, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না। অবশ্য কাল রাতেও এই ঘরের পরিবেশটা খুব একটা ভালো লাগছিল না তার, কিন্তু তবুও আজ একটু বেশি অসুবিধে হচ্ছে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ করেই ওর চোখ পড়ল বইয়ের উপরে আঁকা সেই বিকৃত প্রাণীটার দাঁতের দিকে। আতঙ্কের ঠান্ডা স্রোত বয়ে গেল তার পিঠ বরাবর। এ কি, তোর দাঁতের মধ্যে ওটা কি লেগে? দাঁড়া দাঁড়া দাঁড়া, রক্ত না? হ্যাঁ, কিরে এইভাবে রক্ত এলো কেমন করে? আর চট করে সর্বজিতের মনে পড়ল অংশুর হাতের কাটা বুড়ো আঙুলটার কথা। সবকিছু কেমন যেন গলিয়ে যাচ্ছে ওর। ভয়ে আতঙ্কে যেন মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। আর এক মুহূর্ত সেখানে না বসে সর্বজিৎ সোজা হেঁটে গেল দরজার দিকে, আর অংশুকে কিছু না বলে সোজা বেরিয়ে গেল বাড়ির বাইরে। শুধু যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করল, তার আন্দাজ মতো ধূপকাঠির গন্ধটা
দোতলার ঘরের দিক থেকেই আসছে। অংশুর ঘর থেকে বেরিয়ে এসে পিছনের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো সর্বজিৎ। ঠিক যেন হাঁপ ছেড়ে বাঁচল। মনে হচ্ছিল কোনো একটা অন্ধকার গুহা থেকে বেরিয়ে এসে বহুদিন পরে আলোর মুখ দেখল সে। কি একটা ভাবতে ভাবতে সে রাস্তার দিকে এগিয়ে চলেছে। ঠিক এমন সময় রাস্তার ধারে একটা বাড়ি থেকে কান্নাকাটির শব্দ তার কানে এলো। কিছু লোকের জটলার দিকে এগিয়ে গিয়ে একজন বৃদ্ধকে সে জিজ্ঞাসা করল, কি হয়েছে দাদা? এই কান্নাকাটি কিসের? আরে আর বলো না বাবা, এই বাড়ির বউটা মরেছে আজ ভোরে। আর সব থেকে অবাক করা ব্যাপার কি জানো, আজ মুখ থেকে কলজেটাকেও খুলে উপড়ে নিয়েছে। বাবা গো, কি বিভৎস দৃশ্য! হ্যাঁ, অমন দৃশ্য দেখা যায়নি বাবু আগে। বাপরে! কথাটা শোনার পরে ওর সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। লোকটা বলে কি, এমন পাশবিকতা কেউ করতে পারে? ওর মনে হলো একবার নিজের চোখের সামনে গিয়ে ব্যাপারটা ভালো করে দেখে। ভাবা মাত্রই দুটো পা হেঁটে পৌঁছে গেল বাড়িটার সামনে। ছোটখাটো বাড়িটাকে ঘিরে তখন বেশ শোকের ছায়া নেমেছে একটা। বাড়ির সামনে পাড়ার লোকে প্রায় অনেকটাই ভিড় জমিয়েছে। সেই ভিড় ঠেলে ঠেলে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করল সর্বজিৎ। যত ভিতরে ঢুকছে ততই কান্নাকাটির শব্দ জোরালো হচ্ছে। একটা সময় গিয়ে সে দেখতে পেল মৃতদেহটাকে ঘিরে বসে রয়েছে তার বাড়ির লোকজন। বৃদ্ধ ঠিকই বলেছিলেন, মহিলার হাত পা সব ফ্যাকাশে হয়ে গিয়েছে। বুকের বাঁ দিকটায় একটা গর্ত রয়েছে, আর তার চোখ দুটো যেন প্রবল আতঙ্কে এখন বড় বড় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এত অবধি মোটামুটি সামলে নিলেও এবারে বুকের ভিতরটা যেন ছ্যাঁত করে উঠল সর্বজিতের। এতক্ষণে বুকের যে অংশটা গর্ত বলে মনে হচ্ছিল, ওটাকে আরেকটু ভালো করে দেখলে বোঝা যায় সেটা আসলে গর্ত নয়, একটা পূর্ণ বৃত্তের আকার ধারণ করেছে। না, এখানে আর বেশিক্ষণ থেকে লাভ নেই। এইসব ভাবতে ভাবতেই ওখান থেকে বেরিয়ে গেল সর্বজিৎ। তবে যেতে যেতে আরও কয়েকটা বাড়ি থেকে কান্নার ধ্বনি সরাসরি তার কানে এসে বাড়ি মারল। রাস্তায় যেতে যেতে সে শুধু কয়েকটা জিনিস মনের মধ্যে মেলাতে লাগল। আসলে আগের দিন রাতেই সেই পুরনো বইটা থেকে বৃত্তা জাগরণের পদ্ধতি সম্বন্ধে অনেকটাই সে পড়েছিল। সেই তথ্য অনুযায়ী বৃত্তাকে জাগাতে গেলে আগে বইটাকে জাগিয়ে তুলতে হবে। আর সেই বই জাগরণের একটাই পদ্ধতি আছে, আর সেটা হলো শয়তানের মুখে রক্ত নিবেদন, যেটা অংশ আগের দিন রাতেই করে ফেলেছে। বইটা জাগরণের পর প্রধান কাজ হলো যেই বাড়িতে বৃত্তাকে ডেকে আনতে হবে তার পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ দিকে 4টে বৃত্ত করে রাখতে হবে। আর যে বৃত্তাকে ডাকবে তাকে একটা বৃত্তের মধ্যে বসেই মন্ত্রপাঠ করতে হবে। আসলে বৃত্তের মধ্যে দিয়ে আগমন করা হয় বলেই নরকের এই শক্তির নাম বৃত্তা। তবে বৃত্তাকে কখনো সরাসরি ডাকা যায় না। তাকে ডাকার জন্য দরকার একটা মৃতদেহ, যার মধ্যে বৃত্তা নিজেকে ধারণ করে। অংশু ব্যাপারটা আগে থেকেই জানত, তাই সেই কারণেই ও বাড়ির মধ্যে একটা মৃতদেহ আগে থেকেই জোগাড় করে রেখেছিল, যেটা এই মুহূর্তে তার দোতলার ঘরে রয়েছে। আর সেই কারণেই ও দোতলার ঘরের মধ্যে এসি এবং ঘরের বাইরে ধূপকাঠি জ্বালিয়ে রাখে। আসলে ধূপকাঠির গন্ধ ওই মরা মানুষের গন্ধটাকে চাপা দেওয়ার চেষ্টা করে। মন্ত্র বলে বৃত্তাকে মৃতদেহের মধ্যে প্রবেশ করানোর পরে খাদ্য হিসেবে তাকে প্রচুর পরিমাণে রক্ত দিতে হয়। তারপরে যে মৃত মানুষটাকে সাধক ফিরিয়ে আনতে চায়, বেঁচে থাকা অবস্থায় তার সব থেকে প্রিয় যে জিনিসটা ছিল সেটাকে বৃত্তের মধ্যে রেখে বৃত্তার মন্ত্রপাঠ করতে হয়। তাহলে হয়তো বৃত্তার সেই মৃত মানুষটাকে ফিরিয়ে আনলেও আনতে পারে। তবে দুটো জিনিস সর্বজিৎ এখনো মেলাতে পারছে না। ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমার ভাবনা বা জ্ঞান যদি ঠিক থাকে তাহলে অংশু কেন এরকম কাজ করছে? ও কি তবে অন্বেষাকে ফিরিয়ে আনতে চায়? কারণ এত অবধি যা ঘটে গেছে তা কখনোই একদিনের পরিকল্পনা হতে পারে না। এমনকি বইটা অংশুর কাছে কেউ ভুল করে ডেলিভারি করে যায়নি।
ও বইটা নিজেই অর্ডার করেছিল ডার্ক ওয়েব থেকে। কারণ আগের দিন যখন আমি ওর বাড়ি গেলাম তখন স্পষ্ট দেখলাম ঘরের টেবিলে ওর ল্যাপটপটা অন করা ছিল, আর সেখানে গুগল ক্রোম নয়, একটা অন্য ব্রাউজার খোলা। তার মানে সেটাই ডার্ক ওয়েব অ্যাক্সেস করার জন্য ব্যবহার হয়। আর দ্বিতীয় যে ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে, যদি হিসেব মতো বৃত্তে জেগে গিয়ে থাকে তাহলে তার প্রভাব অংশুর বাড়ির ভেতরে থাকা উচিত। কিন্তু অংশুর বাড়ির কয়েক হাত দূরে যে মহিলা মারা গিয়েছে সে কিভাবে বৃত্তার প্রভাবে মারা গেল? এছাড়াও আমি তো স্পষ্ট শুনলাম যে ওই এলাকায় আরো কয়েকটা বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছিল। তার মানে একই দিনে একই এলাকায় এত কটা মানুষের একসাথে মারা যাওয়া, এটা কি কোনো সাধারণ ব্যাপার? না 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 না, নাকি অন্য কিছু একটা আছে যেটা এখনো অব্দি আমার জ্ঞান বৃত্তির বাইরে, তাই চর্মচক্ষে ধরা পড়ছে না। আজকে আর বাড়ির দিকে না গিয়ে সোজা কালীতলা শ্মশানের দিকে হাঁটা লাগালো সর্বজিৎ। ও একবার শুনেছিল এই শ্মশানের পাশেই একটা ছোট্ট বাড়িতে সনাতন নামের এক লোক থাকে। ওনার নাকি অলৌকিক ক্ষমতা রয়েছে এবং এই ধরনের আদি শক্তি সম্বন্ধে তার জ্ঞান যে কোনো বইয়ের তুলনায় অনেকটাই বেশি। ওনার বাড়ির সামনে পৌঁছতেই সর্বজিৎ দরজায় দুবার টোকা মারল, আর সঙ্গে সঙ্গেই ভিতর থেকে একটা আওয়াজ এলো, মাথা খারাপ না করে ভেতরে এসো। সর্বজিৎ একটু অপ্রস্তুত হয়ে জুতোটাকে ঘরের বাইরে রেখে ভিতরে প্রবেশ করল। ঘরটা খুবই ছোট, উপরে টিনের চালা, লাইট বলতে ঘরের কোণায় ঝুলছে একটি বাল্ব। তার ঠিক পাশেই টেবিলের উপরে রাখা রয়েছে একটি স্ট্যান্ড ফ্যান। বেড়ার দেওয়ালে চারিদিকে ঝুলছে মা কালীর মূর্তি। ঘরটা খুবই অগোছালো, চারপাশে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, আর ঠিক কোণার দিকে একটা ভগ্নপ্রায় খাটের উপরে বসে রয়েছেন প্রায় বছর ৮০ এক ভদ্রলোক। এক গাল ভর্তি দাড়ি, বড় বড় চুল, বলাই বাহুল্য সবকটাই প্রায় সাদা হয়ে গিয়েছে। চোখ দুটো যেন কোটরের মধ্যে ঢুকে গিয়েছে। মুখের সমস্ত চামড়াই ভাঙা। পোশাক বলতে ওই একটা সাদা রঙের পাতলা জামা এবং ধুতি। লোকটা তখন এক মনে সিগারেটে টান দিচ্ছিল। দেখেই কেমন যেন ভয় করছিল সর্বজিতের। তাও মনে এক প্রকার সাহস নিয়ে সে বলল, ওই মানে আসলে একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। অনেকের মুখে আপনার নাম শুনেছি তো, তাই আর কি। কি সমস্যা? প্রেমের ছ্যাঁকা খেয়েছো নাকি? পড়াশুনো বাদ দিয়ে মন্ত্রের জোরে পরীক্ষায় পাশ করতে এসেছো, নাকি বাড়িতে বাবার সম্পত্তি নিয়ে ঝামেলা হচ্ছে? হ্যাঁ, যদি এসব ফালতু কথা শোনানোর থাকে তাহলে আগে বেরিয়ে যাও বলছি। বৃত্তা মানে ওই বৃত্তা রাক্ষসীর ব্যাপারে জানার ছিল। সর্বজিৎ কথাটা বলার সঙ্গে সঙ্গেই সিগারেটটা মুহূর্তের মধ্যে ঠোঁট থেকে নামিয়ে বিস্ময় ভরা চোখে তাকালেন সনাতন। এক মুহূর্ত আগেও যে চোখে ছিল তুচ্ছ তাচ্ছিল্যের একটা ভাব, সেই চোখেই এখন একটা আতঙ্কের ছাপ ফুটে উঠেছে। একটা ভারী গলায় লোকটা বলে উঠলেন, কি বললে? তুমি কি করে জানলে এই নাম? হ্যাঁ, সর্বজিৎ ততক্ষণে বুঝে গিয়েছে যে নামটা একটু আগে সে উচ্চারণ করল সেটা এতটাই ভয়ানক যে জীবনের শেষ মুহূর্তে চলে আসা প্রায় ৮০ বছর বয়স্ক এক মানুষ সেই নাম শুনলে ভয়ে কেঁপে উঠতে পারে। যাই হোক, তারপরে ধীরে ধীরে সম্পূর্ণ ঘটনাটা ওনার কাছে জানালো সর্বজিৎ। সবটা শোনার পরে মানুষটার কপালে যে কটা ভাঁজ পড়েছিল তার সঙ্গে আরো কয়েকটা চিন্তার ভাঁজ যুক্ত হলো। প্রায় কয়েক মিনিট চুপচাপ থাকার পরে তিনি বললেন, বুঝলাম। প্রথমত, বৃত্তা যদি কোনো মানুষকে জীবিত করেও তোলে তাহলে সেই মানুষটা কখনোই পুরোপুরি ফিরে আসে না। শুধুমাত্র তার শরীরটাই জেগে ওঠে। আর
আর সেই শরীরে বাসা বাঁধে অন্য কোনো শয়তান। আর দ্বিতীয়ত, যদি তোমার কথা মতো সত্যি বৃত্তা জাগরণের পর আশেপাশের মানুষ মারা যায়, তাহলে এর কারণ আহা, আমিও ঠিক বুঝতে পারছি না। কারণ একটু আগে তুমি বললে বৃত্তাকে একটা ঘরের মধ্যেই বৃত্ত এঁকে বন্দি রাখা হয়েছে, আর এমনিতেও খোলা জায়গায় বৃত্তা সাধনা করা কোনো সাধারণ মানুষের কাজ নয়। দশ মহাবিদ্যার সিদ্ধতান্ত্রিকদের মধ্যেও সবাই এই কাজ করতে পারে না। কারণ খোলা জায়গায় সাধনা করলে আশেপাশে সমস্ত মৃত শক্তিকে বৃত্তা নিজের কাছে টেনে নেয় এবং মহাপৈশাচিক রূপ ধারণ করে কয়েক দিনের মধ্যে সম্পূর্ণ এলাকা জনশূন্য করে দেয়। কথাটা বলার পরে বেশ কিছুক্ষণ থামলেন ভদ্রলোক। বোঝাই যাচ্ছে বয়সের ভারে বেশিক্ষণ এক নাগারে কথা বলতে পারেন না তিনি। সর্বজিৎ এতক্ষণ পাথরের মতো বসে থেকে এক মনে তার সব কথা শুনছিল, কিন্তু কিছুই আন্দাজ করতে পারছিল না যে কি হচ্ছে। কারণ ও যখন অংশুর বাড়িতে দ্বিতীয় দিন গিয়েছিল, তখন স্পষ্ট দেখতে পেয়েছিল প্রতিটা দেওয়ালে গোল চিহ্ন আঁকা রয়েছে। সুতরাং অংশু যে নিজের বাড়ির মধ্যেই সবকিছু করছে সেটা স্পষ্ট। কিন্তু তাহলে বাড়ির আশেপাশে এই রকম ঘটনা কেন ঘটছে? এই সব কিছু ভাবতে ভাবতেই অংশুর হঠাৎ করেই নিজের বলা কথাটাই মাথায় চলে এলো। ইতিহাস না জেনে ঐতিহাসিক জিনিস ঘটা আরো বেশি বিপজ্জনক। এটা মনে পড়ার সঙ্গে সঙ্গেই সর্বজিৎ সেই বয়স্ক লোকটার উদ্দেশ্যে বলল, আচ্ছা, আপনি কি কোনোভাবে বলতে পারবেন যে অংশুদের বাড়ি যেখানে রয়েছে ঠিক ওইখানটায় আগে কি ছিল? কথাটা শোনার পরে বয়স্ক লোকটা তার ডান হাতটা বুকের সামনে এনে মুঠো করে কি যেন একটা মন্ত্র পড়তে লাগলেন। আর কিছুক্ষণ বাদেই হাতের তালুটা খুলে সর্বজিতের দিকে রাখলেন। সঙ্গে সঙ্গে একটা আলোর জ্যোতি সম্পূর্ণ ঘরটাকে ছেয়ে ফেলল। কি অদ্ভুত সুন্দর সেই দৃশ্য! অবাক হয়ে দেখতে লাগলো সর্বজিৎ। এমনটা তো কখনো সে স্বপ্নেও কল্পনা করেনি। হ্যাঁ, হয়তো ওর কিছুটা বিশ্বাস ছিল যে অতীতের পাতায় হারিয়ে যাওয়া অদ্ভুত অলৌকিক শক্তির প্রতি, কিন্তু তবুও কখনো সম্পূর্ণ বিশ্বাস করে উঠতে পারেনি সে। কিন্তু আজ সে চোখের সামনে এরকম একটা অদ্ভুত দৃশ্য দেখে এক প্রকার স্থির হয়ে গিয়েছে। কিন্তু সেই আনন্দের মুহূর্ত বেশিক্ষণ থাকলো না। আলোটা জ্যোতিটা বন্ধ হয়ে যাওয়ার পরেই সেই বয়স্ক লোকটার মুখে যেন একটা অন্ধকার নেমে এলো। প্রলয়ের আগে সমস্ত এলাকা যেমন ঠান্ডা হয়ে যায়, এই ঘরটার পরিবেশটাও ঠিক সেই রকম। সর্বজিৎ পরিস্থিতিটা আন্দাজ করতে পেরে একটু নিচু গলায় জিজ্ঞাসা করল, কি হলো? কি দেখলেন? যেখানে এই মুহূর্তে অংশুদের বাড়ি রয়েছে, ওই এলাকাটা প্রায় 100 বছর আগে একটা কবরস্থান ছিল। পরে ব্রিটিশদের জনবসতি সেখান থেকে কমে যাওয়ার পর জায়গাটাকে আমাদের দেশের সরকার কিনে নিয়ে পরে বাড়ির জমি হিসেবে বিক্রি করে দেয়। আর সেইখানেই পরবর্তীকালে অংশুর দাদু বাড়ি করে। তার মানে কি ওই কারণেই সব কিছু হচ্ছে? এবার তাহলে কি হবে? কবরের স্থানে বৃত্তার আরাধনা করা মানে সাক্ষাৎ মৃত্যুকে নিজের কাছে ডেকে আনা। ওম ব্রিং গ্রিং বৃত্তায় নমঃ।
ওম ব্রিং ত্রিং বৃত্তায় নমঃ। সর্বভয়ঙ্করী মৃত্যু দেবী বৃত্তায় নমঃ। ওম ব্রিং ত্রিং বৃত্তায় নমঃ। দোতলার ঘরে বসে অনবরত জোরে জোরে মন্ত্র পড়ে যাচ্ছে অংশু। ব্রিং ত্রিং ওর চারপাশটা একটা গোলাকার দণ্ডি দিয়ে ঘেরা। সামনে জ্বলছে চোখের আগুন, আর ঠিক পাশেই একটা বড় পাত্রের মধ্যে রাখা রয়েছে মানুষের রক্ত। মন্ত্র পড়তে পড়তে মাঝে মাঝে কিছুটা করে আগুনের মধ্যে ঢেলে দিচ্ছে সেই রক্ত। ওর ঠিক উল্টো দিকে শুয়ে আছে সেই মৃতদেহটা, যেটা মন্ত্র বলে মাঝে মাঝে নড়ে উঠছে। অংশুর জায়গায় কোনো দুর্বল হৃদয়ের মানুষ থাকলে এতক্ষণে হয়তো হার্ট ফেল করত, কিন্তু অংশু অনবরত কাঁপা কাঁপা শরীরে মন্ত্র পড়ে যাচ্ছে। একটা সময় যজ্ঞের আগুন হলুদ থেকে লাল বর্ণে পরিণত হলো। ঘরের পরিবেশ যেন ধীরে ধীরে আরো নারকীয় হয়ে উঠছে। অংশু স্পষ্ট শুনতে পাচ্ছে কারা যেন ওর চারপাশে ফিসফিসিয়ে হাসছে। সেই হাসির আওয়াজটা এতটাই ভয়ানক যে মাঝে মাঝে তার গায়ে কাঁটা দিয়ে উঠছে, কিন্তু তবুও সে মন্ত্র পড়ে যাচ্ছে এক নাগারে। একটা সময় পড়ে থাকা মৃতদেহটার ঘাড়টা হঠাৎ করে উল্টে গেল। হাত পা সমস্তটাই বেঁকে গিয়ে এক প্রকারের সোজা হয়ে গিয়েছে। এরপরে ধীরে ধীরে চার পায়ে পশুর মতো সে উঠে দাঁড়ালো, কারণ উল্টো হয়ে যাওয়া মাথাটার সামনের দিকটা হেলে পড়েছে এক রাশ চুল। অংশুর চোখ মুখ দেখে মনে হচ্ছে এমন দৃশ্য সে আগেও দেখেছে। তাই এবার আর বেশি সময় নষ্ট না করে সে নারকীয় জীবটার উদ্দেশ্যে বলল, আমার অন্বেষাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি জোর হাত করছি তোমার কাছে। অংশুর কথায় সেই জীবটা যেন খিলখিলিয়ে হেসে উঠল, আর ঠিক পরেই একটা ফ্যাস ফ্যাসে গলায় বলল, কি ভেবেছিস তোর মতো একটা সাধারণ মানুষ আমায় আদেশ করার ক্ষমতা রাখে? হ্যাঁ, আমায় আটকে রাখতে পারবি চার দেওয়ালের মধ্যে? পারবি না, সব কটা মরবি আমার হাতে। কিন্তু আমি তো তোমায় খাবার দিয়েছি, প্রচুর রক্ত দিয়েছি। রক্ত? ওইটুকু রক্তে আমার পেট ভরে না। 500 বছর বাদে জেগে উঠেছি আমি। এই শহরটাকে গিলে না খেলে আমার আশ মিটবে না। কথাটা বলার সঙ্গে সঙ্গেই ধোঁয়ায় মিলিয়ে গেল সেই জীবটা। ঘরের রংটাও এবার লাল থেকে স্বাভাবিক হয়েছে। যজ্ঞের আগুনটা এতক্ষণে নিভে গিয়েছে। অংশুর মুখে যেন এক রাশ বিষণ্ণতার ছাপ। এটা হতে পারে না, আমার সাধনাও অসফল হয়ে গেল। এর আগে আমি ভাবছিল হয়তো কাল রাতে মন্ত্র পড়ায় কোনো ভুল হয়েছে, সেই কারণে বৃত্তা আমার আদেশ মানেনি। কিন্তু আজও এই একই ঘটনা ঘটলো। সুতরাং ভুলটা মন্ত্রের নয়, ভুলটা আমার নিজের। এবার আমি স্পষ্ট বুঝতে পারছি নিজের ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনার জন্য যে পথ আমি বেছে নিয়েছি, আর সেই কারণেই সমগ্র শহরের বুকে বিপদ নেমেছে। না, এতটা স্বার্থপর আমি নই। এর একটা বিহিত আমাকে করতেই হবে। এদিকে অংশুর বাড়ি থেকে প্রায় 10 হাত দূরে নবীনদার বাড়ি। সকালবেলায় যে দোকান থেকে অংশু কচুরি খেল, সেই দোকানেরই মালিক নবীন। সকালে লুচি আর রাতে রুটি তরকা বিক্রি করে সারাদিন বাদে সে বাড়ি ফিরেছে। শেফালি, এই শেফালি, দরজা খোলো। কি হলো, দরজা খুলছো না যে? কি গো? অন্যদিন হলে নবীনের এক ডাকেই বউ দরজা খুলে দেয়, কিন্তু আজকে মোটামুটি 10 বার ডাকার পরেও কোনো সাড়া আসছে না। ভিতরে ভিতরে কেমন একটা চিন্তা হচ্ছে নবীনের। তাছাড়া আজ রাত্রে পাড়ায় ঢোকার পর থেকেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল ওর। পাড়াটা এত শান্ত থাকার কথা নয়। মানুষজন পশু পাখির আওয়াজ তো দূরের কথা, সামান্য একটা পোকার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে না। মনে হচ্ছে কোনো এক অজানা আতঙ্কে যেন সবাই গা ঢাকা দিয়েছে। রাস্তার লাইটগুলো বেশিরভাগ খারাপ হয়ে গিয়েছে, আর যে কটা জ্বলছে সেগুলো মাঝে মাঝে নিভে যাচ্ছে। আরে ঘুমোলে নাকি? এই শেফালি, দরজাটা খোলো। ধুর,
এসব কিছু দেখার পর নবীন আর অপেক্ষা করতে না পেরে দরজায় সজোরে ধাক্কা মারতে লাগলো। একটা সময় কাঠের ছিটকিনিটা ভেঙে গিয়ে দরজাটা খুলে গেল, আর ঠিক তখনই একটা গন্ধ এসে ধপ করে তার নাকে লাগলো। কি বাজে গন্ধ! সঙ্গে সঙ্গেই নাকটা সিটকে গেল তার। খুব সম্ভবত একটা পচা কিছুর গন্ধ সারা ঘর জুড়ে বিরাজ করছে। আস্তে আস্তে ঘরের দিকে পা বাড়ালো সে, আর ঠিক তার পরের মুহূর্তেই এক ঝাঁক ফিসফিসানির শব্দ যেন তার কানের পাশ দিয়ে বয়ে গেল। ঘরের ভিতরটা প্রায় অন্ধকার, আলো বলতে শুধুমাত্র একটা 0 পাওয়ারের বাল্ব। এক পা করে সামনের দিকে এগোচ্ছিল সে। যতই এগোচ্ছে ততই যেন ঘরের ঠান্ডা ভাবটা আরো বেশি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে তাকে। হঠাৎই একটা মহিলার কণ্ঠস্বর শুনতে পেয়ে থেমে গেল নবীন। কি গো, আজকে এত দেরি করলে কেন? কতক্ষণ ধরে বসে আছি তোমার জন্য। এই আওয়াজটা নবীন চেনে। এটা আর কারোর নয়, তার বউ শেফালির গলা। সঙ্গে সঙ্গে নবীন ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে তার উদ্দেশ্যে প্রশ্ন করল, আরে আরে শেফালি, এই এই তুমি কোথায় ছিলে বলো তো এতক্ষণ? আরে কতক্ষণ ধরে তোমাকে ডাকছি আমি। ব্যাস, তারপরে উল্টো দিক থেকে আর কোনো উত্তর নেই। ফ্ল্যাশের আলোটা ঘরের চারপাশে ঘুরিয়েও তার বউয়ের কোনো উত্তর পেল না নবীন। এরপরে আস্তে আস্তে ভয় করতে লাগলো তার। সেই কনকনে শীতের রাতেও গলাটা কেমন যেন শুকিয়ে আসছে। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। এরপরে সে এক লাফে চলে গেল শোয়ার ঘরে। মাঝারি মাপের ঘরটার ঠিক মাঝখানে রয়েছে একটা খাট, আর ঠিক তার পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের সমস্ত আসবাবপত্র। আর একটু এগিয়ে গিয়ে নবীন বিছানার দিকে ফ্ল্যাশ লাইটটা ধরতেই একটা প্রবল আতঙ্কে, কষ্টে, দুঃখে নবীন প্রায় এক প্রকার বোধহীন হয়ে পড়ল। তার গলা দিয়ে যেন প্রবল আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কোনো এক অজানা কারণে সে চিৎকার করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ঝরঝর করে ওর চোখ দিয়ে জল পড়ছে, কারণ উল্টো দিকে বিছানার উপরে শুয়ে আছে ওর বউ। কিন্তু যে বিষয়টা নবীনের গলার স্বরটা কেড়ে নিয়েছে সেটা হলো বিছানার উপরে শুয়ে থাকা সেই নিষ্প্রাণ মহিলার বুকের মধ্যে একটা বৃত্তাকার গর্ত রয়েছে, যার মধ্যে দিয়ে বের করে আনা হয়েছে তার হৃদযন্ত্রটা। মৃতদেহের চোখ দুটো এখনো আতঙ্কে ওপরের দিকে তাকিয়ে রয়েছে। এই ধরনের বিভৎস পরিস্থিতি সামলে ওঠার আগেই নবীন অনুভব করতে পারল এই ঘরের মধ্যে ওরা দুজন ছাড়াও অনেকে রয়েছে, যারা এই মুহূর্তে অন্ধকারের আড়ালে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র আদেশের অপেক্ষায়। এর মধ্যেই সে খেয়াল করল তার মৃত বউয়ের মুখের ওপরে টপ টপ করে রক্ত পড়ছে। একটা পৈশাচিক হাসিতে ঘরের মধ্যেটা যেন সাক্ষাৎ নরকে পরিণত হয়েছে। কাঁপা কাঁপা হাতে সে ফ্ল্যাশ লাইটটা ঘরের দেওয়ালের উপরে ঘোরাতে শুরু করলো, যাতে রক্তের উৎসটা সে জানতে পারে। আর ঠিক তার পরের মুহূর্তেই চোখ দুটো যেন আপনা থেকেই বড় বড় হয়ে গেল তার। হাত পা সহ সমস্ত দেহটাই যেন স্থির হয়ে গেছে তার। বুকের ভেতরটা নিমেষের মধ্যে খালি হয়ে প্রাণবায়ু ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। এই মুহূর্তে ওর চোখের দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছে উপরের দেওয়াল থেকে চলতে থাকা একটা অপ্রাকৃতিস্থ জীব, যার হাত পাগুলো বেঁকে দেওয়ালের মধ্যে আটকে রয়েছে মাকড়সার মতো, আর মুন্ডুটা উল্টে ঝুলছে এক রাশ চুলের আড়ালে। খুব সম্ভবত চুলের আড়াল থেকেই টপ টপ করে সেই জীবের মুখ থেকেই বেরিয়ে আসছে রক্তের ফোঁটা। নবীন মনে মনে ঠিক করে ফেলেছে সে এক নিঃশ্বাসে ঘর থেকে বেরিয়ে গিয়ে দৌড় লাগাবে দরজার বাইরে রাস্তার দিকে। কিন্তু সমস্যাটা হলো শিকারী আগেই শিকারের মনের অবস্থাটা পড়ে নিয়েছে। তাই কোনো এক অজানা শক্তি আচমকাই ঘরের দরজাটা বন্ধ করে দিল। দিশেহারা হয়ে নবীন ছুটে গেল দরজার দিকে, কিন্তু না, আর কোনো রাস্তা নেই। দরজার সঙ্গে সঙ্গে তার বাঁচার একমাত্র রাস্তাটাও হয়তো বন্ধ হয়ে গিয়েছে।
দরজা থেকে মুখ ঘুরিয়ে কাঁপা কাঁপা শরীরে এবারে সাক্ষাৎ মৃত্যুর দিকে তাকালো নবীন। সেই জীবটা ততক্ষণে দেওয়াল ছেড়ে মাটিতে নেমে এসেছে। তার 4টে হাত পা মাটির ওপরে ভর করে অস্বাভাবিকভাবে ঘাটটাকে ভয়ানকভাবে নাড়াচ্ছে। চুলের ফাঁক দিয়ে এবারে মুখটা খানিকটা দেখা যাচ্ছে। অবশ্য সেটাকে মুখ বলা চলে না। মনে হচ্ছে যেন কোনো মৃত মানুষের পুরনো পচা মুন্ডু হঠাৎ করে জেগে উঠেছে। তার চোখে মুখে খিদের ছাপ স্পষ্ট। দাঁতগুলো কর্মর করতে করতে এগিয়ে আসছে নবীনের দিকে। প্রাণ ভয়ে চিৎকার করছে নবীন, কিন্তু কেউ আসছে না তাকে বাঁচানোর জন্য। অথবা হয়তো তার এই আর্তনাদ কোনো মায়া বলে কারোর কান অবধি পৌঁছচ্ছেই না। আর এক মুহূর্ত দেরি না করে সেই ভয়ানক জীব 4 পায়ে ভর দিয়ে পৌঁছে গেল নবীনের সামনে। আর সতীক্ষ্ণ দাঁতগুলো বের করে সোজা কামড় বসালো নবীনের বুক বরাবর। ব্যাস, তারপরে সব অন্ধকার। পরের দিন সকালে সমস্ত এলাকায় এক প্রকার হইচই পড়ে গেল। কারণ আগের দিন রাতে প্রায় 15 জন একইভাবে মারা গিয়েছে। মিডিয়া, পুলিশ, প্রশাসন সবার মাথায় হাত। কেউ কিছুই আন্দাজ করতে পারছে না যে আসলে কি হচ্ছে। গ্রামের দিকে হলে ব্যাপারটা হয়তো এতটা ছড়াতো না, কিন্তু যেহেতু শহর, তাই দ্রুতবেগে ঘটনাটা পৌঁছে গিয়েছে লোকেদের কানে কানে। এদিকে এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গিয়েছে গত 2 দিন ধরে তারা রাতে একটা অপ্রাকৃতিক কিছু অনুভব করতে পারছে। আবার কেউ কেউ বিভিন্ন ভয়ানক আওয়াজও শুনতে পারছে। এই সমস্ত কারণেই আজকে অমাবস্যার দিনে শহরের বিভিন্ন কালী মন্দিরগুলোতে ভিড় 10 গুণ বেড়ে গিয়েছে। মানুষ মায়ের পায়ে মুখ থুবড়ে পড়ছে এই নারকীয় শক্তির থেকে তাদের রক্ষার জন্য, যার ব্যাখ্যা হয়তো বিজ্ঞানের পক্ষে কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। এই ভয়ানক কোলাহলের মধ্যেও একটা অন্ধকার ঘরের এক কোণে চুপ করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে অংশু। সে খুব ভালো করে জানে এই সব কিছুর জন্য সেই দায়ী, অথচ এখন আফসোস করে বসে থাকা ছাড়া আর কিছুই উপায় নেই। এমন সময় দরজায় একটা টোকা মারা শব্দ পেয়ে হঠাৎ করেই চমকে উঠল অংশু। তারপরে ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে। দরজাটা খোলার পরে আবারও দ্বিতীয়বারের জন্য অবাক হলো অংশু। কই, আশেপাশে তো কেউই নেই। তাহলে দরজায় টোকা মারল কে? দরজা থেকে আরেকটু এগিয়ে গিয়ে অংশু বাইরের দিকটা দেখতে যাবে, ঠিক এমন সময় তার পা কিছুতে একটা ধাক্কা খেল। নিচের দিকে তাকিয়ে সে দেখতে পেল একটা ছোট্ট লাল রঙের বাক্স মাটিতে রাখা রয়েছে। সেটাকে তুলে নিয়ে বিছানার উপরে গিয়ে বসল সে। বাক্সটার মধ্যে রাখা রয়েছে এক পাতার একটা চিঠি, আর ঠিক তার নিচে রয়েছে কিছু ছাই ভস্য। প্রায় 15 মিনিট ধরে এক মনে চিঠিটা পড়ার পরে অংশ বুঝল আজকে অমাবস্যা রাত্রি পূর্ণ হবে বৃত্তা শিকারীর 3য় দিন। আর আজকের দিনে বৃত্তাকে যদি খুশি করা যায় তাহলে সব সম্ভব, কিন্তু তার জন্য দরকার একটা 2 বছরের বাচ্চার তাজা শরীর। কিন্তু অংশু কোথায় পাবে সেই বাচ্চাকে? কেউ তো আর নিজের ইচ্ছায় তার বাচ্চাকে অন্যের হাতে তুলে দেবে না। তাহলে উপায় কি? এসব ভাবতে ভাবতে মোটামুটি দুপুর পেরিয়ে গিয়েছে। এদিকে শহরের বিভিন্ন এলাকার মোড়ে বসিয়ে দেয়া হয়েছে পুলিশ বাহিনী। প্রত্যেকের মনেই একটা চাপা আতঙ্ক, কিন্তু কেউই যেন সেটাকে বহিঃপ্রকাশ করতে পারছে না। এদিকে দুপুরের পরে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামার আগেই শহরের লোকজন একে একে চলে যাচ্ছে নিজের বাড়ির দিকে। এরকম দৃশ্য হয়তো শহরের বুকে খুব একটা দেখা যায় না, যে সন্ধ্যা 6টা নাগাদ শহরের সমস্ত অলিগলি প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। দোকানপাট, রেস্টুরেন্ট, সিনেমা হল, শপিং মল সব জায়গায় তালা ঝুলছে। রাস্তার বেশিরভাগ লাইটগুলো আগের দিনের মতোই কোনো এক অজানা কারণে বন্ধ হয়ে গিয়েছে, আর বাকি কয়েকটা লাইট একবার করে জ্বলছে আর নিভছে। হঠাৎ করেই এক ঝাঁক নিস্তব্ধতা ভেদ করে কানে এলো গাছের পাতার তোলার আওয়াজ, আর সঙ্গে সঙ্গে
ভেসে আসছে হাওয়ার শোঁ শব্দ। খুব সম্ভবত হয়তো ঝড় উঠতে চলেছে। খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে অমাবস্যার কালো অন্ধকার শুধুমাত্র আকাশে নয়, নেমে এসেছে সাক্ষাৎ শহরের বুকে। ভয়ে আতঙ্কে লোকজন দরজা জানলা বন্ধ করে বসে আছে পরিবার পরিজনের সঙ্গে। এদিকে পুলিশ বাহিনী এলাকার মোড়ে মোড়ে দাঁড়িয়ে রয়েছে লাঠি আর বন্দুক নিয়ে, এক অজানা বিপদের মোকাবিলা করার জন্য। তারা এটাও ভালো করেই জানে যে যেই বিপদের সঙ্গে তারা লড়াই করবে তার আদেও লাঠি বা বন্দুকে কিছু এসে যায় না। ধীরে ধীরে হাওয়ার গতিবেগ বাড়ছে। নিস্তব্ধ রাস্তার গায়ে উড়ে চলেছে ধুলো আর শুকনো পাতা। সবাই শুধুমাত্র সময় গুনছে যে কখন সেই রাত্রিটা পেরিয়ে সূর্যের আলো আকাশে বেরিয়ে আসবে। এদিকে প্রতিদিনের মতো আজকেও সিঁড়ি বেয়ে দোতলার ঘরে এগিয়ে চলেছে অংশু। শুধুমাত্র তফাৎটা হলো আজ তার কোলে রয়েছে একটা 2 বছরের বাচ্চা মেয়ে, যাকে সামনে পেয়ে খুশি হবে বৃত্তা। ফুটফুটে ফুলের মতো নিষ্প্রাণ মেয়েটা এই মুহূর্তে অংশুর কাঁধে মাথা দিয়ে ঘুমোচ্ছে। তার হয়তো কোনো ধারণাই নেই যে কি ঘটতে চলেছে তার সাথে। আসলে এই বাচ্চা মেয়েটার বাড়ি অংশুর একদম ঠিক পাশেই। কাল রাতে মেয়েটার মা বাবা বৃত্তার প্রভাবে মারা গিয়েছে। তবে মারা যাওয়ার আগে মেয়েটাকে লুকিয়ে রেখে গিয়েছিল আলমারির মধ্যে। সকালবেলা যখন কয়েকজন প্রতিবেশী বাচ্চা মেয়েটার কান্নার আওয়াজ শুনতে পায় তখন তাকে উদ্ধার করা হয় এবং অংশু নিজে তাকে দায়িত্ব নিয়ে মেয়েটিকে ঘরে নিয়ে আসে। কারণ সে ছিল তার কাছে মেঘ না চাইতেই জল। বাচ্চাটাকে কোলের মধ্যে রেখে যজ্ঞবেদীর সামনে গিয়ে বসল অংশু। তার উল্টো দিকে সেই মৃতদেহটা নিস্তেজ হয়ে শুয়ে আছে। আর একটু সময়ের অপেক্ষা। 12টা বাজতে আর 10 মিনিট বাকি। তারপরে সেই মৃতদেহ আবার জেগে উঠবে আর পরিণত হবে সেই বিভৎস জীবে। এখন আর জেগে ওঠার জন্য কোনো মন্ত্রের দরকার হয় না বৃত্তার, কারণ সে আর অংশুর আয়ত্তে নেই। চারিপাশের সমস্ত মৃত শক্তি শুষে নিয়ে সে হয়ে উঠেছে মহাশক্তিশালী। আর আজ তার অন্তিম পর্ব। একবার সেই জীবন্ত বাচ্চার শরীর পেয়ে গেলেই আর কেউ আটকাতে পারবে না বৃত্তাকে। এখন হয়তো সে বুকে ভর দিয়ে চলে, কিন্তু একবার সেই নতুন তাজা আত্মার শক্তি শুষে নিলেই সে আবার দাঁড়িয়ে উঠবে দুপায়ে। আর তখন তাকে ধ্বংস করা প্রায় অসম্ভব। 12টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি। বাইরে এখন বেশ ভালো রকমের ঝড় চলছে। অমাবস্যার কালো আকাশের মাঝখানে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। জনশূন্য রাস্তাঘাটে এক প্রকার মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে পুলিশ বাহিনী। হঠাৎই তাদের মধ্যে একজন বলে উঠল, আচ্ছা, মাটি থেকে কি কিছু উঠছে? তার কথা শোনা মাত্রই বাকি কয়েকজন পুলিশ ঘুরে তাকালো পূব দিকের রাস্তাটার দিকে। আর সঙ্গে সঙ্গেই এক প্রবল আতঙ্কে তাদের চোখ মুখ যেন শুকিয়ে গেল। ওরা স্পষ্ট দেখতে পাচ্ছে রাস্তায় গা বেয়ে একদল কালো ছায়ামূর্তি মাটি থেকে উঠে আসছে আর আকাশের দিকে উড়ে যাচ্ছে ক্রমশ। ভয়ে তাদের হৃৎপিণ্ড এতটাই জোরে জোরে চলছে যে তার আওয়াজ তারা নিজেরাও স্পষ্ট শুনতে পাচ্ছে। আস্তে আস্তে সেই ছায়াগুলো আকাশের মধ্যে গিয়ে বিভৎস মূর্তির আকার ধারণ করছে আর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এলাকার বিভিন্ন দিকে। স্পষ্টই বোঝা যাচ্ছে আজ তারা সবাই মিলে সম্পূর্ণ শহরটাকে ঘিরে খাওয়ার রাস্তা তৈরি করছে। পুলিশ কি করবে কিছুই বুঝতে পারছে না। তবে তাদের মধ্যে একজন অফিসার একটি ছায়ামূর্তিকে লক্ষ্য করে গুলি চালালো। তবে গুলিটা যেন সেই ছায়ার কাছে যেতেই মোমের মতো গলে গেল। আর একটা প্রবল আক্রোশের সঙ্গে সেই ছায়ামূর্তি তাকালো গুলি করা অফিসারের দিকে। অফিসার সহ বাকিরা স্পষ্ট বুঝতে পেরেছে তাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। তারপরে মুহূর্তের মধ্যে সেই ছায়ামূর্তি অফিসারের শরীরের আরপার চলে গেল। আর সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে সেই অফিসারের শরীরটা কেটে দুভাগ হয়ে গেল। এরকম বিভৎস দৃশ্য দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। তাই হয়তো ঘটনাটা ঘটার পরে কয়েক সেকেন্ড কেউ কোনো প্রতিক্রিয়া দিতে পারল না। কিন্তু কিছু সময় পেরিয়ে যেতেই চিৎকার করে উঠল সবাই। ভয়ে আতঙ্কে যে যেদিকে পারল দৌড় দিতে শুরু করল। এদিকে মৃতদেহটা আস্তে আস্তে 4 পায়ে ভর দিয়ে উঠে বসেছে। তার উল্টো দিকেই রয়েছে অংশু এবং সেই বাচ্চা মেয়েটা।
ঘরের পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিকের থেকে লাল বর্ণ ধারণ করছে। এবারে মনে হচ্ছে আস্তে আস্তে ফোঁপাচ্ছে সেই বাচ্চা মেয়েটা। খুব সম্ভবত ভয় পাচ্ছে সে। সম্পূর্ণভাবে জেগে ওঠার পরে বাচ্চা মেয়েটাকে চোখের সামনে দেখে চোখটা যেন জলজল করে উঠল বৃত্তার। প্রথমে একটা বীভৎস হাসি হেসে তারপরে সে বলে উঠল, বাবা, আমার জন্য বাচ্চা তৈরি রেখেছিস? খুব ভালো, খুব ভালো। চিন্তা নেই, আজকে সবাই মরবে। এই কাজের জন্য আমি তোকে মারবো না। বেশ, নিয়ে যাও এই মেয়েটাকে, তোমার জন্যই তো এনেছি। শুষে নাও এর নতুন আত্মা। আর সহ্য করতে পারছে না সেই জীবটা। ক্ষমতার লোভে তার জিভ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা লাল রক্ত। মুহূর্তের মধ্যেই নিজের জায়গা ছেড়ে সে পৌঁছে গেল বাচ্চাটার সামনে। আর শেষবারের মতো কামড় বসানোর আগে ভালো করে ঘাড় ঘুরিয়ে দেখে নিল বাচ্চাটাকে। আর ঠিক তখনই এক পলকের মধ্যে অংশু বাচ্চাটাকে নিয়ে ছিটকে গেল খানিকটা দূরে। রাক্ষসী প্রথমে কিছু বুঝে উঠতে পারেনি, কিন্তু তারপরে যখন সে আর একবার এগিয়ে গিয়ে বাচ্চাটাকে ধরতে গেল, তখন সে বুঝতে পারল এগোনোর পথে কোনো একটা শক্তি তাকে বাধা দিচ্ছে। আর ঠিক পরের মুহূর্তেই সে নিচে তাকিয়ে দেখতে পেল তার চারটে হাত পা শ্মশানের ছাই দিয়ে তৈরি করা একটা বৃত্তের মধ্যে আটকা পড়ে গিয়েছে। প্রবল এক আক্রোশে বীভৎস চিৎকার করছে বৃত্তা। সেই চিৎকার এতটাই ভয়ানক যে তার সঙ্গে সঙ্গে আকাশ বাতাস সমস্তটা কেঁপে উঠছে যেন। ঝড়ের গতিবেগ আরো কয়েক গুণ বেড়ে গেল, আর সঙ্গে সঙ্গেই আকাশ থেকে রাশি রাশি বিদ্যুৎ ছড়ে পড়ল পৃথিবীর বুকে। দাঁতগুলো কটমট করতে করতে বৃত্তা বলে উঠল, আমায় কতক্ষণ আটকে রাখতে পারবি? ওরা সবাই আসছে আমাকে বাঁচাতে, আর তারপর এই সমস্ত এলাকা জুড়ে নরক ডেকে আনবো আমি। কথা বলা শেষ হতে না হতেই ঘরের অল্প আলোর মধ্যে অংশু স্পষ্ট দেখতে পেল এক ঝাঁক কালো ধোঁয়া কোথা থেকে যেন ঘরের মধ্যে এসে জমা হচ্ছে, আর ধীরে ধীরে সেগুলো বীভৎস প্রাণীর আকার ধারণ করছে। আর কোনো বাঁচার রাস্তা দেখতে পাচ্ছে না অংশু। অনবরত কাঁদতে থাকা বাচ্চা মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সে শুধুমাত্র মৃত্যুর সময় গুনছে। সেই ভয়ানক ছায়াগুলো তীক্ষ্ণ নখ আর দাঁত বের করে এগিয়ে আসছে ওদের দিকে, আর সঙ্গে সঙ্গে সমস্ত ঘরে ছড়িয়ে পড়ছে একটা বিকট নারকীয় হাসি। একটা ছায়ামূর্তি প্রথমেই টেনে ধরেছে বাচ্চা মেয়েটার হাত, কিন্তু অংশু কিছুতেই ছাড়বে না। তবে সাধারণ মানুষ আর কতক্ষণই বা পেরে উঠবে সেই নারকীয় শক্তিগুলোর সঙ্গে। হঠাৎই যে ছায়ামূর্তিটা বাচ্চাটার হাতটা চেপে ধরেছিল, কোনো একটা অজানা কারণে হাত সহ সমস্ত দেহটা একদম জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এই দৃশ্যটা দেখার পরেই বাকি ছায়াগুলো সঙ্গে সঙ্গে আক্রমণ করতে গেল সেই অংশু এবং বাচ্চা মেয়েটাকে। কিন্তু না, তাদের ছুঁতে পারছে না সেই ছায়ামূর্তিগুলো। এইবারে অংশু স্পষ্ট শুনতে পাচ্ছে ঘরের দরজার সামনে ঢং ঢং করে বাজছে কাঁসর ঘণ্টার শব্দ, এবং সেই শব্দ এতটাই তীব্র এবং এতটাই শুদ্ধ যে পৈশাচিক হাসির শব্দগুলো যেন সেই কাঁসর ঘণ্টার শব্দের আড়ালে চাপা পড়ে মরে যাচ্ছে। অংশুর ঘরের দরজাটা এতক্ষণ বৃত্তার মায়াজালে বন্ধ ছিল, সেটাই কোনো এক অজানা শক্তির প্রভাবে আস্তে আস্তে খুলে গেল এবং সারা ঘরটা মায়াবী মন্ত্রে ভরে উঠল। ওং ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এক মুহূর্ত নিঃশ্বাস না নিয়ে ৮০ বছরের বয়স্ক সনাতন মুখার্জি অনবরত গায়ত্রী মন্ত্র পাঠ করে যাচ্ছেন, আর তার ঠিক পাশেই জোরে জোরে অদ্ভুত ধরনের ত্রিভুজাকার একটা কাঁসর বাজিয়ে চলেছে সর্বজিৎ। মন্ত্রের জোরে সমস্ত কালো ছায়াগুলো আগুনের তাপে ভস্ম হয়ে যেতে লাগল। ততক্ষণে বৃত্তার মুখের পরিবর্তন হয়েছে। যে মুখটা কিছুক্ষণ আগে একটা কুটিল হাসিতে ভর্তি ছিল, ধীরে ধীরে সেই মুখেই নেমে এসেছে একটা আতঙ্কের ছায়া। সে ভালো করে জানে যে এরপরে তার সঙ্গে কি হতে চলেছে। বৃত্তের মধ্যে আটকে থাকা বৃত্তার সামনে গিয়ে জোরে জোরে কাঁসর বাজাতে শুরু করলো সর্বজিৎ।
আর সঙ্গে সঙ্গে মন্ত্রের শব্দ আরো জোরে জোরে উচ্চারণ করতে লাগলেন সনাতন মুখার্জি। এই বয়সে এসেও তার গলার জোর দেখে ভালো মতো আন্দাজ করা যাচ্ছে যে একটা সময় তিনি এই সমস্ত কাজ দাপিয়ে করে বেরিয়েছেন। যাই হোক, তারপরে একটা ছোট্ট পাত্র থেকে গঙ্গা জল বের করে ছুঁড়ে মারা হলো বৃত্তা রাক্ষসীর গায়ে, আর নিমেষের মধ্যে আকাশ ফাটানো একটা অদ্ভুত চিৎকার করে সে আবার মিলিয়ে গেল কালো অন্ধকারে। সবকিছু শেষ হওয়ার পরে অংশু সেই বাচ্চা মেয়েটাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। সর্বজিৎ এবার তার কাছে এসে বলল, কাঁদিস না ভাই, কাঁদিস না ভাই, সব ঠিক হয়ে গেছে, তুই পেরেছিস। অংশু চোখের জলটা এক হাতে মুছে অনেকখানি আফসোস নিয়ে বলল, শুধুমাত্র আমার জন্য আজ কতগুলো মানুষের প্রাণ গেল। আমি নিজের ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য এতটা স্বার্থপর হয়ে গেছিলাম যে বাকি মানুষগুলোর কথা একবারও মাথায় আসেনি আমার। ভালোবাসলে মানুষকে একটু স্বার্থপর হতে হয় ভাই, না হলে সেটা কিসের ভালোবাসা? তবে কি বলতো, যে চলে গেছে তাকে জোর করে না আনাই ভালো, হয়তো এতে তারই বেশি কষ্ট হয়। যাকে, তবে যাই বল না কেন, তুই ভাগ্যিস একা হাতে এদিকের ব্যাপারটা সামলেছিলি, না হলে এই কাজটা করা অসম্ভব ছিল। সর্বজিৎ যতক্ষণ অংশুর সঙ্গে কথা বলছে ততক্ষণে আমি আপনাদের মূল ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আসলে সকালবেলায় যে চিঠিটা অংশুর বাড়িতে এসেছিল সেটা সর্বজিৎ পাঠিয়েছিল এবং অংশু সেটা খুব ভালো মতোই জানত। সর্বজিৎ ওকে চিঠিতে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল যে আজকে শিকারের তৃতীয় দিন, অমাবস্যা থাকাকালীন বৃত্তা যদি 2 বছরের বাচ্চা মেয়ের একটা জ্যান্ত শরীর পেয়ে যায় তবে সে মহা শক্তিশালী হয়ে উঠবে এবং সমস্ত শহরটাকে গিলে খাবে, আর তখন ওদের আর কিছুই করার থাকবে না। সর্বজিৎ তখন বুঝে গিয়েছিল যে বৃত্তা আজ জেগে ওঠার আগেই শহরের যে কোনো 2 বছরের বাচ্চা মেয়ের ওপর আক্রমণ হতে পারে এবং সেক্ষেত্রে বৃত্তাকে আটকানো অসম্ভব। কিন্তু যদি বৃত্তা জেগে ওঠার মুহূর্তেই ওর চোখের সামনে একটা 2 বছরের বাচ্চাকে এনে রাখা যায় তাহলে সেই রাক্ষসী লোভের বশে পড়ে না ভেবেচিন্তে এরকম অনেক কাজ করে ফেলবে যেটা তার করার নয়। আর সর্বজিতের ভাবনা মতোই তেমনটাই হলো। বাচ্চাটাকে পাওয়ার লোভে বৃত্তা খেয়াল করেনি যে সে কখন শ্মশানের ছাই দিয়ে তৈরি করা বৃত্তের মধ্যে পা ফেলে দিয়েছে। আসলে সেটা ছিল বৃত্তাকে পুনরায় কালের গর্ভে পাঠানোর একটা উপায়, যেটা সনাতন মুখার্জি সর্বজিৎকে বলেছিলেন, এবং শ্মশানের ওই ছাই আর কারণ নয়, বরং অংশুর প্রেমিকা অন্বেষার। আসলে যাকে জীবিত করার জন্য বৃত্তাকে ডাকা হয় সেই মানুষটার মৃতদেহের সামান্যতম ছাই দিয়ে সৃষ্টি করা বৃত্তের মধ্যেই বৃত্তাকে আটকানো সম্ভব। এত অবধি কাজটা যখন সম্পন্ন হলো তখন বাকি ব্যাপারটা সনাতন মুখার্জি নিজেই সামনে নিলেন। উনি খুব ভালো করেই জানতেন যে বৃত্তাকে হারানোর উপায় একটাই, আর সেটা হলো গায়ত্রী মন্ত্র এবং গঙ্গাজল। ঋগ্বেদের সব থেকে রহস্যময় এবং শক্তিশালী মন্ত্র হলো গায়ত্রী মন্ত্র, আর এই মন্ত্রকেই আবার সমস্ত মন্ত্রের মা হিসেবে সম্বোধন করা হয়। লোথাল সভ্যতার সময়ে যখন এই ধরনের ভয়ানক নারকীয় পিশাচ অথবা নানান ভয়ঙ্কর জীবের আরাধনা শুরু করা হয়, ঠিক তার পরবর্তী সময় বৈদিক যুগে তার প্রতিকার হিসেবে ঋষিরা নিয়ে এলেন এই ঋগ্বেদ, যার মধ্যে ক্ষমতা ছিল এই সমস্ত অপশক্তিকে বেদ শক্তি দিয়ে পরাস্ত করার। যাই হোক, এখনকার মতো সমস্ত বিপদ কেটে গিয়েছে। অংশুর বাড়িতে থাকা সেই ভয়ানক বইটাকে নিজের সঙ্গে নিয়ে গেলেন সনাতন মুখার্জি, আর অংশুর কোলের মধ্যে থাকা বাচ্চা মেয়েটা কখন যেন কান্না থামিয়ে দিব্যি তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। দৃশ্যটা দেখার পরে সর্বজিৎ প্রশ্ন করল, কি রে, মেয়েটাকে কোথায় দিয়ে আসবি কিছু ভেবেছিস? অংশু ঘুমিয়ে থাকা মেয়েটার মাথার মধ্যে হাত বুলিয়ে ওর দিকে তাকিয়ে বলল, কোথাও না, ও আমার কাছেই থাকবে। আমি বড় করব ওকে। এতদিন তো একাই ছিলাম, এখন ভগবান যখন নিজে মেয়েটাকে আমার কাছে পাঠিয়েছে তখন দূরে সরিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ও একা, আমিও একা, আমাদের দুজনের ভালো মিলবে। সর্বজিৎ ঠিকই জানতো এই উত্তরটাই অংশুর কাছ থেকে সে পাবে, তাই একবার প্রাণ ভরে হেসে এসে বন্ধুকে জড়িয়ে ধরল।
আসলে কি জানেন তো, ভগবান হয়তো কোনো কোনো সময় আমাদের সত্যিই খুবই একা করে দেন, আর তখন আমরা বুঝতে পারি না আমরা কি করব, কোথায় যাব, অথবা কি করে বাঁচব। আসলে বেঁচে থাকাটা একটা শিল্প, আর এই শিল্পে সবাই পারদর্শী হতে পারে না। কিন্তু হ্যাঁ, এই এত বড় পৃথিবীর বুকে মন দিয়ে খুঁজলে বেঁচে থাকার একটা নতুন কারণ ঠিকই খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, হয়তো অতীতের কোনো হারিয়ে ফেলা মানুষকে ভুলতে পারা যায় না, কিন্তু তোমার সঙ্গে যে বর্তমানে থাকবে সেও তোমায় ভালোই রাখবে। এই হাজার কষ্টের মধ্যে আমিও কারণ খুঁজে পেয়েছি, অংশও পেয়েছে, আর আশা রাখি আপনিও পাবেন। শুনছিলেন দেবমাল্য কর্মকারের বৃত্তা। কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। অংশুর চরিত্রে সৌরভ, নবীনের চরিত্রে সৌম্যজিৎ, সনাতনের চরিত্রে অচ্যুত, অন্বেষা, শেফালি এবং বৃত্তার চরিত্রে বর্ণালী, পুলিশ, জনৈক বৃদ্ধ এবং সর্বজিতের চরিত্রে কুন্তল। আজকের গল্পটির অডিও রূপান্তর করেছে পার্থ। আবহে টিম অ্যানোনিমাস, প্রচ্ছদ দীপক এবং গল্পটির সমগ্র পরিচালনায় কুন্তল ভট্টাচার্য। আগামী সপ্তাহে আপনাদের জন্য আসছে বিভা স্পেশাল প্রজেক্ট অঙ্কুর বরের পোড়া চন্দন। তবে তার আগে যদি আমাদের 1.5 লক্ষের পরিবার হয়ে যায়, তাহলে আপনাদের জন্য মাসের শেষে থাকছে একটা চমক। না, এখনো সেটা বলা যাবে না। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।